আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চ্যানেলের স্টুডিওতে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। সুপ্রিয় দর্শক, সংবাদপত্রে এই সপ্তাহ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে অতিথি আছেন জনাব ফেরদৌস খান, টেলিভিশন উপস্থাপক এবং একজন সফল ব্যবসায়ী। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আমরা শুরুতেই যুক্তরাষ্ট্রের থেকে প্রকাশিত অর্থাৎ উত্তর আমেরিকা থেকে প্রকাশিত সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিই, তারপর আমরা আলোচনায় যাই। আমরা শুরুতেই যদি একটু সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো দেখে নিতে চাই। ঠিকানা সংস্কারে ডেভিল বুলডোজার, এপ্রিলে ইউনুস মোদি বৈঠক। সাপ্তাহিক প্রবাস, সমঝোতা ছাড়া নির্বাচনের তারিখ ঘোষিত হচ্ছে না, শেখ হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক। আলোচনায় ডক্টর ইউনুসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ। সাপ্তাহিক দেশ, ষড়যন্ত্র ঠেকাতে কঠোরভাবে মাঠে নেমেছে বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভয়, দ্বিধাদ্বন্দ্ব, ক্ষোভ। জন্মসূত্রে নাগরিকত্ব অনির্দিষ্টকালের জন্য আটকে দিল কোর্ট। প্রথম আলো, সারা দেশে প্রায় ৮০০ আয়নাঘর আছে ডক্টর ইউনুস, ক্ষমতায় থাকতে একের পর এক নৃশংস পদক্ষেপ হাসিনার। সাপ্তাহিক সাদা কালো, বিলুপ্ত হচ্ছে র্যাব, আসছে নতুন বাহিনী, ফেব্রুয়ারির মধ্যে আসছে নতুন দল। উপদেষ্টাদের একজনের বক্তব্য, নাহিদ। সাপ্তাহিক বাঙালি, জাতিসংঘ প্রতিবেদন কোন দল নিষিদ্ধর পক্ষে নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশে ছাত্র গণ অভ্যুত্থান, এড়িয়ে গেলেন মোদি, আমেরিকায় জড়িত থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের নাকচ। সাপ্তাহিক আজকাল, নির্বাচনী ট্রেনে বাংলাদেশ, ইমিগ্রেশন নিয়ে সোসাইটির বিশেষজ্ঞ সভা, জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে গেল আদালতে। আমরা প্রধান শিরোনামগুলো দেখে নিলাম। আমরা শুরুতে যদি বলি যে সাপ্তাহিক আজকালের যে শিরোনাম, নির্বাচনী ট্রেনে বাংলাদেশ, এইটা দিয়ে শুরু করতে চাই। অর্থাৎ বাংলাদেশে নির্বাচন আমরা দেখেছি যে প্রতিবারই নির্বাচন হয়, অর্থাৎ আওয়ামী লীগ 3 টার্ম ক্ষমতায় ছিলেন এবং সেখান থেকে আওয়ামী লীগের এই যে বিদায় এবং আবার নির্বাচনের যে এখন পরিকল্পনা, আসলে এই নির্বাচন কবে হতে পারে বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ প্রথমেই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সঙ্গে আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, প্রশ্নের উত্তরে বলতে হয় যে এটাই কিন্তু প্রথমবার নয়। এর আগেও আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি এবং সেই সরকারের সময় নির্বাচন পরে হয়েছে, কিন্তু আমাদের দেশে রাজনীতিতে পরপর কয়েকবারই এরকম পুনরাবৃত্তি হচ্ছে, যেটা নাকি আমাদের দেশের জন্য মোটেই মঙ্গলকর নয়। তবে আজকে আমরা যে আমাদের গত গণ অভ্যুত্থান বা ছাত্রদের যে অভ্যুত্থানটা হলো, সে সম্পর্কে আমি একটু আলাপ করতে চাচ্ছি। সেটা হলো, ছাত্ররা যেভাবে এই আমাদের হাসিনা সরকারকে বিদায় করলো, এবং এই বিদায়ের পরে আমাদের দেশের আজকের যে বর্তমান সামাজিক অবস্থা, সেই অবস্থায় নির্বাচন কত দ্রুত দিতে পারবেন এই তত্ত্বাবধায়ক সরকার, সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দেহ পোষণ করছি। বিশেষ করে তার কারণ হলো যে এখানে অনেকগুলো রাজনৈতিক দল আমাদের দেশে আছে, এবং বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি, তারা চাচ্ছে তড়িঘড়ি করে একটা নির্বাচন করার জন্য। আবার অন্যান্য যে বিশেষ করে জামাতে ইসলাম, তারা বলছে না, তড়িঘড়ি কিছু নয়, আগে সংস্কার তারপরে নির্বাচন। আবার কোনো কোনো দল সমর্থন করছেন স্থানীয় সরকারের নির্বাচন হোক, তারপর হলো জাতীয় নির্বাচন। তো এই যে মতের যে বিভিন্নতা এবং রাজনৈতিক দলের যে বর্তমান অবস্থা, তারপর একটা নতুন দল আসতেছে, ছাত্রদের দল, রাজনৈতিক দল, যেটা নাকি একটা নতুন বিষয় যে এবার ছাত্ররা রাজনৈতিক দল করতে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি তো একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব। আমরা জানি যে উনি নোবেল প্রাইজ পেয়েছেন, এবং শুধু নোবেল প্রাইজ না, যে মাইক্রো ইকোনমি নিয়ে উনি যে সারা পৃথিবীতে কাজ করেছেন। পৃথিবীর বোধহয় প্রায় 80টার উপরে দেশে এই মাইক্রো ইকোনমির ব্যাপারে উনি কাজ করেছেন। এই ব্যাপারে পৃথিবীর অনেক বড় বড় নেতা এবং বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, ইভেন রাষ্ট্রপ্রধানরাও তার খুব পরিচিত মানুষ, এবং উনি অত্যন্ত অভিজ্ঞ লোক, এটাও মানি। তো এই যে সব মিলিয়ে যে পরিস্থিতি, আমরা বলছি যে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ, কিন্তু আমরা যা দেখছি আর যা বলছে, এই দুইটার মধ্যে পার্থক্য দেখছেন না আপনি?
যথেষ্ট পার্থক্য আছে, যথেষ্ট পার্থক্য আছে। এই কারণে বলবো যে ওনারা যেটা বলছেন যে দ্রুত একটা রাজনৈতিক দলের কাছে দেশের শাসন ব্যবস্থা তুলে দেওয়া, এটা এত সহজে হবে না আমার মনে হয় আর কি। এই জন্য হবে না যে একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু এত দ্রুত ইলেকশন চাচ্ছেন না। যদিও আমাদের রাষ্ট্রপ্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আগামী ডিসেম্বরের ভিতরে ইলেকশন দেওয়ার চেষ্টা করবেন উনি। আবার বলছেন যে সংস্কার যদি বেশি করতে হয় তাহলে সেই জুন জুলাই পর্যন্ত চলে যেতে পারে। তিনি সম্প্রতি এক বক্তব্যে কিন্তু বিচারের প্রসঙ্গটাও তুলে ধরেছেন যে যারা এই অপরাধে সংগঠিত ছিল, যে অপরাধগুলো বাংলাদেশে হয়েছে বিগত দিনে, সেই অপরাধের বিচার যদি করতে হয় সেটি কিন্তু তাৎক্ষণিক করা যাবে না, অর্থাৎ বিচার প্রক্রিয়াটাকে সময় দিতে হবে। কিন্তু পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা তারা অব্যাহত রাখবেন। যার ফলে আমরা দেখছি যে ইলন মাস্কের সাথে তার কথা হয়েছে, এই সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সাথে অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছেন, সেই বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ আসছে। আবার আমরা এখন যতটুকু জানি যে ডক্টর ইউনূসের সাথেও নরেন্দ্র মোদীর কথা বলার কথা, অর্থাৎ ফোন আলাপ হবে বা তাদের সাথে বৈঠক হবে। তাহলে আসলে কোন দিকে যাচ্ছে ভারত, এইদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে বাংলাদেশ, এই যে একটা প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীরই বা ভূমিকা কি থাকতে পারে আগামী দিনে বাংলাদেশের পুনর্গঠনে বা বাংলাদেশের সাথে একসাথে চলার ক্ষেত্রে? না, সেই নরেন্দ্র মোদীর ভূমিকাটা হলো, নরেন্দ্র মোদী সবসময় দেখবে তাদের দেশের ইন্টারেস্টটা। যেমন ধরেন আমাদের দেশ যখন পাকিস্তানের ছিল তখন ইন্ডিয়া কিন্তু খুব একটা বিপদে ছিল। তার কারণ ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সেই মানে আমরা যখন পাকিস্তান ভাগ হয়ে গিয়েছিল 45-এ, তখন থেকেই ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো ছিল না। এখানে অনেক ফ্যাক্টর আছে, কাশ্মীর ইস্যু আছে, বিভিন্ন রকমের স্বার্থজনিত কারণ আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়া যে সহযোগিতা করেছেন ওটার পিছে ইন্ডিয়ার একটা স্বার্থ ছিল। সেই স্বার্থটা হলো যে পাকিস্তান যদি ভাগ হয়ে যায় তাহলে তারা যে পাকিস্তানের সাথে যে বৈরিতা কিছুটা কমবে। তাছাড়া আমরা জানি যে ভারতের পূর্ব যে 7 সিস্টার আছে যে রাষ্ট্রগুলো, সেখানে অনেক রকমের স্বাধীনতার ব্যাপারে অনেক রকমের ইন্ডিয়ার বৈষম্যের কারণে তারাও সবাই ইন্ডিয়ার সাথে তারা দীর্ঘদিন যে অর্থনৈতিক যে লেনদেন, একটা বৈষম্য সৃষ্টি সেখানে হয়েছে। সেখানে একটা গোলযোগ আগে থেকেই চলে আসছিল, বহুদিন আগে থেকেই, এবং সেটা হ্যান্ডেল করার জন্য ইন্ডিয়া বাংলাদেশ স্বাধীন হোক এটা চাইছে। এবং সেই সাথে ইন্ডিয়া যে বাংলাদেশ স্বাধীনের ব্যাপারে যথেষ্ট হেল্প করছে এ ব্যাপারে কিন্তু আমরা জানি। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু আপনার বাংলাদেশের ইলেকশনের ব্যাপারে যিনি ইন্ডিয়ার যে দল ইন্ডিয়ার সমর্থনে থাকবে তাদেরকেই সে হাইলাইট করবে, তাদেরকেই সে সহযোগিতা করবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মোদির সঙ্গে আলাপ করেন এবং উনি কী ব্যাপারে আলাপ করবেন, এবং ইন্ডিয়া চাচ্ছে যে বাংলাদেশের যে সরকারই আসুক সেই সরকার যেন ইন্ডিয়ার অনুগত থাকে। ইন্ডিয়ার যে স্বার্থগুলো আছে, যেমন আমাদের প্রাক্তন যে সরকার ছিল হাসিনা সরকার, তারা বাংলাদেশের উপরে ট্রানজিট দেওয়া বা 7 সিস্টারকে সহযোগিতা করা, ডাইরেক্ট বাংলাদেশের উপর দিয়ে বিভিন্ন পণ্য পরিবহন করা, এই সমস্ত বিষয়গুলো তার থাকছে না এখন। উল্লেখযোগ্য বিষয় যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন এবং তিনি কিভাবে আছেন এটি আসলে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন তাকে কিভাবে রাখা হয়েছে। ডক্টর ইউনূস তাকে ফিরিয়ে আনার ব্যাপারেও কথা বলতে পারেন, বাংলাদেশের নতুন প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলতে পারেন, সেটি হয়তো আমাদের অপেক্ষা করতে হবে সেই বিষয়টি দেখার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টি নরেন্দ্র মোদীকে বলেছেন যে বাংলাদেশ প্রসঙ্গে আপনি দেখুন বা আপনি কথা বলুন, তিনি এড়িয়ে গেলেন, কেন হতে পারে উনি এই মুহূর্তে কেন এড়িয়ে গেলেন বাংলাদেশ? সেটার ব্যাপারে আমি যেটা বলবো যে অনেক রকমের গুজব আমরা শুনছি। সেটা হলো যে আওয়ামী লীগ সরকার, বিশেষ করে বর্তমান আমেরিকান সরকার ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ আলাপ আলোচনা করার চেষ্টা করেছেন এবং চাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে যেন একটা নিজেদের একটা ভূমিকা রাখে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই কনফিউজিং, এই জন্য
যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন যে ইন্ডিয়া এই ব্যাপারটা হ্যান্ডেল করবে, এটাও কিন্তু আমি সঠিক মনে করছি না এই জিনিসটা। সেটা হলো যে আমেরিকার সাথে বাংলাদেশের একটা বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের আছে। আমাদের দেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রধান ক্রেতা হলো আমেরিকা। আর বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কতটা খবর রাখেন এই মুহূর্তে বলাটা খুব মুশকিল। তার কারণ আমরা বাইডেন সরকারের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল। এখন যেহেতু নতুন গভর্নমেন্ট, ডোনাল্ড ট্রাম্প হলো ব্যবসায়ী মানুষ, উনি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। এবং তার সাথে যারা আমেরিকায় এখন প্রভাবশালী নেতা, যেমন এলন মাস্ক, এরা দুইজনই ব্যবসায়ী। এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এরা তাদের স্বার্থটাই বড় করে দেখবে। এবং ইন্ডিয়া একটা বৃহৎ রাষ্ট্র এবং সেটা বাংলাদেশের প্রতিবেশী। আর স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশও একটা ভেরি ইম্পর্টেন্ট প্লেস। তার কারণ আমেরিকার মানে ভৌগোলিকভাবেই বাংলাদেশ তার গুরুত্ব বহন করে, খুবই গুরুত্ব বহন করে। যেহেতু আমেরিকা একটা প্রতিযোগিতা, সামরিক প্রতিযোগিতায় বর্তমান বিশ্বে আছে চীনের সঙ্গে বিশেষ করে, এবং বাংলাদেশ যে জায়গায় অবস্থিত আমেরিকার জন্য স্ট্র্যাটেজিক্যালি বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। এখন ইন্ডিয়াকে আবার ডোনাল্ড ট্রাম্প অ্যাভয়েড করে বাংলাদেশের ব্যাপারে যদি কথা বলে, তাহলে ইন্ডিয়ার সাথে তার সম্পর্কের একটা ইমব্যালেন্স আসতে পারে। এটা চিন্তা করেই উনি এই কথাটা বলছেন। এবং প্রেসিডেন্ট বলেছেন যে বাংলাদেশে এই যে অভ্যুত্থান হয়েছে সেখানে তাদের কোনো ভূমিকা ছিল না, যেটি আমরা বরাবরই অভিযোগ হিসেবে পাই যে আমেরিকার একটি বড় ভূমিকা ছিল বাংলাদেশের এই ক্ষমতার পরিবর্তনের ব্যাপারে। এটাও কতটা বিশ্বাসযোগ্য আমার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প তো বাংলাদেশের অভ্যুত্থানের সময় পাওয়ারে ছিলেন না, তিনি পাওয়ারে আসছেন মাত্র। এবং বাইডেন সরকারের তিনি তার পলিসির কথা বলেছেন, তার রাষ্ট্রীয় পলিসির কথা বলেছেন যে এই পলিসিগত জায়গা থেকে তাদের ভূমিকা ছিল না। যেভাবে কাজটা করত সেটা হলো যে পাবলিকলি খুব একটা প্রচার হইতো না, কিন্তু ভিতরে ভিতরে তাদের অনেক রকমের মিলিটারি স্ট্র্যাটেজি বা ইকোনমিক স্ট্র্যাটেজিতে তারা কাজ করে। আমরা দেখছি যে প্রায় বিভিন্ন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মচারীরা বাংলাদেশ ভিজিট করেছেন এই বিভিন্ন সময় বাইডেন সরকারের আমলে, এবং তখন বিভিন্ন ঘটনার সাথে আমরা দেখছি যে বাইডেন সরকারের একটা বিশাল ভূমিকা ছিল। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তৎকালীন আমেরিকার অ্যাম্বাসিডার ছিল বাংলাদেশে, ওনারা বিভিন্নভাবে যে অ্যাক্টিভিটিস করেছেন, তাতে মনে হয় না যে আমেরিকা এই ব্যাপারে, আমেরিকা সব কিছুই জানে। তারপরে একটা টিউমারও শোনা যাচ্ছে, এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেনও যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে কিন্তু আমেরিকা তাকে সারা জীবনে ক্ষমতায় রাখবে। এটাও একটা ইস্যু হয়ে আসছে। সে কথাটা অবশ্য তিনি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এই প্রসঙ্গটি তুলেছেন। হ্যাঁ, তুলেছে, কিন্তু উনি কিন্তু বক্তৃতায়, মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু উনি বক্তৃতায় এই কথাটা উল্লেখ করেছিলেন যে সেন্ট মার্টিনের প্রতি আমেরিকার একটা লোলুপ দৃষ্টি আছে। তখন এই সমস্ত বিশাল প্রসঙ্গগুলো এই মুহূর্তে কোন দিকে কি হচ্ছে রাজনৈতিক বা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক্যালি, এটা বলা খুবই দ্রুহ ব্যাপার। তবে আমি মনে করি উইদিন এ ইয়ার এটা আমরা পাবলিকলি জানতে পারবো যে কি হচ্ছে সেখানে, এবং বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা আসবে কিনা। সেজন্য আসলে এখন বর্তমান প্রধান উপদেষ্টা তিনি কাজ করছেন বলছেন, আসলে কতটুকু ফলপ্রসূ হচ্ছে তার কাজ, এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দেশকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া, তারা সংস্কারের কথা বলছেন, সে জায়গাটা আমি মনে করি, বা আপনিও বলেছেন একই সাথে একই সুরে বলতে চাই যে তারা আরও ভালো কাজ করুক, দেশের মানুষের জন্য কাজ করুক, দেশের মানুষের স্বার্থে কাজ করুক। সবাই চায়, যারা প্রবাসে রয়েছে তারাও কিন্তু চায় যে দেশের মানুষ ভালো থাকুক একটা সময় গিয়ে, যাতে করে তাদের কোনো ধরনের এই যে দেশে সরকার নেই, একটা সরকারবিহীন অভিভাবকহীন মনে করছেন, সেই জায়গাটায় যারা দায়িত্ব নিয়েছেন এখন সরকারে আছেন, তারা যাতে এই নেতৃত্বটা ভালোভাবে দেয় যাতে করে দেশের মানুষ ভালো থাকে। আমরা ওই প্রসঙ্গে যাব, তার আগে একটু, যেহেতু আমরা ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রসঙ্গে কথা বলছি, এই যে বাইডেন সরকার যখন ছিল এবং এখন ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, এই নিউ ইয়র্ক সহ আমেরিকায় যারা প্রবাসী রয়েছেন তাদের প্রতি যে বর্তমান যে সিচুয়েশন, অর্থাৎ ধরপাকড়ের একটি বিষয় দেখছি, তারা হয়রানির শিকার হচ্ছেন বা কেউ কেউ জেলে চলে যাচ্ছেন, সেখান থেকে বিভিন্ন দেশের যারা ছিলেন অপরাধী বলি বা যাদের লিগাল
কাগজ নেই, এই তাদেরকে যে ফেরত পাঠানো, এই প্রসঙ্গে একটু বলবেন আসলে তাদের এই মুহূর্তে কি করা উচিত, বা এটি আসলে এই অভিযান কতদিন চলতে পারে? না, সেটা হিসেবে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প উনি প্রবাসী, বিশেষ করে ইমিগ্রেন্টদের প্রতি উনি খুব একটা ফ্রেন্ডলি না, খুব একটা সে পছন্দ করে না ইমিগ্রেন্টদের, এটা তার কথা থেকে বোঝা যাচ্ছে। এবং বিশেষ করে উনি যে তার বক্তৃতায় যে সমস্ত প্রসঙ্গগুলি আনে, যে এদেশে কোনো যাদের কাগজপত্র নাই, যারা লিগাল না, তারা এদেশে থাকতে পারবে না, এবং ইতিমধ্যেই অনেককে দেশ থেকে ওনারা বের করে দিয়েছেন, আমাদের কমিউনিটির পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন দেশে। সম্প্রতি ভারতেও একটি বিমান গিয়ে পৌঁছেছে অনেক প্রবাসীদের নিয়ে। হ্যাঁ, তো এটা আমার দৃষ্টিতে বলতে হয় সেটা অমানবিক। একটা মানুষ যখন অন্য দেশে আসে, বিদেশে আসে, তার ব্যক্তিগত বিশাল সমস্যা কারণেই তাকে আসতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয় একটা দেশে। তারপরে এই যে সাউথ আমেরিকানরা যারা এই দেশে এসে কাজ করে, আমি অ্যাজ এ জিওগ্রাফার হিসেবে বলতে চাই যে প্রায় 200 বছরের ইতিহাস সাউথ আমেরিকা থেকে লোক এসে এদেশে কাজ করে। আমেরিকার ইকোনমিটা কিন্তু এরাই গড়ে দিয়েছে। যে আমেরিকার ইকোনমি কিন্তু বিলিয়নিয়ার যারা আছে, ইলন মাস্কের মতো লোকরা গড়ে নেই। এই যারা ছোট ছোট ব্যবসা করে বিভিন্ন দেশ থেকে এসে, তারাই কিন্তু আমেরিকার ইকোনমিকে করতেছে। তা এখন ডোনাল্ড ট্রাম্প এটা পছন্দ করছেন না। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না, ব্যবসায়ী। উনি ব্যবসা যেখানে ভালো সেখানেই উনি করতেন। তো এইটা আমরা একটা গন্তব্যহীন অনির্দিষ্টতার পথে আমেরিকা এখন আগামীতে যাবে। এবং যেভাবে এখানকার নিত্যপণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আমি তো শুনলাম যে ডিমের দাম 3 গুণ হয়ে গেছে। এখন শুধু ডিম না, সব পণ্যের দামই অনেক বেড়ে গেছে। তা এখন ওনারা যেহেতু উনি যাদের নিয়ে এই আমেরিকা চালাবেন তারা সবাই বিলিয়নিয়ার, তাদের কাছে এটা কোনো যায় আসে না, এটা কোনো বিষয় না। কিন্তু যিনি প্রতিদিন কাজ করে বিভিন্ন রকমের কায়িক পরিশ্রম করে আর্ন করেন $100-200, তার পক্ষে জীবন চালানো, বাসা ভাড়া দিয়ে চালানো খুবই দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। তো এতে করে তাহলে তো এই সরকারের উচিত যে বাজারকে স্থিতিশীল রাখার জন্য তাদের পদক্ষেপ নেওয়া, কিন্তু ওনারা তো কিছু করতে পারছেন না। আমরা এখন যা দেখতে পাচ্ছি, যে হারে দ্রব্যমূল্য বাড়ছে, তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা আপনি বাংলাদেশের একজন বাংলাদেশি প্রবাসী এবং এখানে আসলে একজন সফল ব্যবসায়ী, বাংলাদেশের প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের এই মুহূর্তে আসলে কি করা উচিত? এই যে পরিস্থিতি, ধরপাকড় বা ইমিগ্রেশন পারপাসে যে ঘটনাগুলো ঘটছে সে প্রসঙ্গে। না, আমি বলবো এটাই যে যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যারা ক্রিমিনাল, যাদের অপরাধ করবে তাদেরকে দ্রুত পাঠিয়ে দিবে দেশে। তা আমি বাংলাদেশি যারা আমেরিকাতে বসবাস করেন, প্রবাসীরা যাদের কাগজপত্র নাই, আমি তাদেরকে বলবো শান্ত থাকার জন্য এবং কোনো রকমের ক্রাইমের ভিতরে ইনভলভ না হওয়ার জন্য। যারা স্টুডেন্ট আছেন বিভিন্ন, এবং স্টুডেন্টরা অনেক পরিশ্রম করে, ওনারা পার্ট টাইম জব করে তাদের লেখাপড়া চালায়, কাজেই কিছুদিনের জন্য হলেও তাদেরকে ইলিগালি কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ না হওয়াই ভালো। আর প্রবাসীদের ইউনিটি থাকা উচিত, এবং আমি মনে করি আমাদের এখানে যে কনসুলেট আছে, কনসুলেটের মাধ্যমে বা এমবাসির মাধ্যমে একটা মানে এই প্রবাসীদের যারা আনডকুমেন্টেড প্রবাসী, তাদের ব্যাপারে কনসুলেটের এবং এমবাসির যথেষ্ট করণীয় আছে। এবং এখানকার যারা সোসাইটির নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু ইতিমধ্যে একাধিক বৈঠক সভা করেছেন, আমরা যতটুকু শুনেছি। হ্যাঁ, এটাও ভালো আমরা দেখতে পাই যে এই প্রবাসীদের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা এই জায়গায় পার্মানেন্টলি আছেন এবং ভালো ব্যবসা করে তারা ভালো আর্ন করছেন, এর ভিতরে আমি বলবো যে শুধু প্রবাসীর নেতাদের ভিতরেও অনেক রকমের সমস্যা আছে। এখানে যারা লেখাপড়া জানা মানুষ বা ব্রিলিয়ান, যেমন অ্যাটর্নি কিংবা বিভিন্ন উচ্চপদস্থ লোক যারা আছেন, তাদেরও মতামত নেওয়া দরকার। এবং এই প্রবাসীদের, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিদের শিক্ষিত, উচ্চ শিক্ষিত এবং অভিজ্ঞ লোকদেরকে নেতৃত্বে আসা উচিত। যারা শুধু নিজেদের ফেস দেখানোর জন্য নেতা হন, তাদের থেকে বরং তাদেরকেও আমি বলবো যে একত্র থাকার জন্য, এবং তাদেরকে বলবো যে অভিজ্ঞ লোকদের নিয়ে তারা এরকম একটা অর্গানাইজেশন করতে পারেন, যারা নাকি আনডকুমেন্টেড প্রবাসীদেরকে উপদেশ দিতে পারেন। জনাব ফেরদৌস খান, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনার এই তথ্যগুলো নিশ্চয়ই
বাংলাদেশের যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। তারা এখান থেকে তথ্য নিয়ে তাদের জীবন প্রবাসে ঘুরতে সহযোগিতা হবে, এটা আমরা প্রত্যাশা রাখতেই পারি। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন।